আমাকে তোমরা ঘেচু করবে, আমাকে তোমরা ঘেচু করবে। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে। ইংরেজিতে একটা কথা রয়েছে, এ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস, অর্থাৎ অপরাধ মনস্ক মন সবসময় সন্দেহপ্রবণ, এবং এটাকে অনেকে আবার বলেন ফ্রয়েডিয়ান স্লিপ। আমি জানি না এই দুটোর সঙ্গে কোনোটার মিল রয়েছে কিনা, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে কি বার্তা দেবেন, কি শিল্পের বার্তা দেবেন, কি বড় ঘোষণা করবেন, এই নিয়ে যখন কার্যত বেশ একটা টিভিতে চর্চা চলছে, তখন হঠাৎ করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুলির সামনে তিনি ভয় করেন না, বা তাকে জেলে যেতে হতে পারে এই ধরনের সন্দেহের কথা তার মনে মুখ ফসকে বেরিয়ে গেল কিনা বলতে পারবো না, কিন্তু বেরোলো। তিনি এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে মাঝে মাঝে বলেছেন যে তাকে জেলে যেতে হবে, এবং এবারে তিনি বললেন তাকে গুলিও খেতে হতে পারে, এবং তিনি তাকে ডোন্ট কেয়ার। জানি না, অনেকে আপনারা বলতে পারেন এটা ফ্রয়েডিয়ান স্লিপ, যে হয়তো যেটা ভাবছেন সেটাই বলে ফেলছেন প্রকাশ্যে, কিন্তু কেন তিনি এই ধরনের সন্দেহ করছেন? কিছুক্ষণ আগেই, মানে এই বক্তব্য যখন বললেন মুখ্যমন্ত্রী, তার কিছুক্ষণ আগেই একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। ভারতের রাজনীতির একজন মহারাষ্ট্রের অন্যতম একজন রাজনৈতিকবিদ অজিত পাওয়ারের চার্টার্ড প্লেন সেটা ক্রাশ করে 5 জনের মৃত্যু হয়েছে তাকে নিয়ে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাতেও সন্দেহ প্রকাশ করছেন এবং বলছেন যে এটা খুব সন্দেহের, এবং তিনি নাকি দুদিন আগে জানতে পেরেছেন, মুখ্যমন্ত্রী নাকি দুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন যে অজিত পাওয়ার বিজেপি ছেড়ে আবারও পুরনো দলে ফিরে যেতে পারতেন, এমনটা নাকি মুখ্যমন্ত্রী জানতে পেরেছিলেন, এবং তিনি সন্দেহ প্রকাশ করছেন যে এই মৃত্যুটা স্বাভাবিক কিনা এটা সুপ্রিম কোর্টে তদন্ত হওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী ফ্রয়েডিয়ান স্লিপ দেখছেন, সেটা কেন তিনি দেখছেন? যে কোনো দুর্নীতি, যে কোনো অত্যাচারের তো একটা শেষ হয়। তো যে সমস্ত ইতিহাসে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত কিংবা অত্যাচারী রাজারা ছিলেন, আমি কারুর কথা বলছি না এখানে, আমি ইন জেনারেল স্টেটমেন্ট দিচ্ছি এটা, যে কোনো অত্যাচারী রাজারা তাদের শেষের দিকে না ক্রমশ এই ধরনের পরিণতির দিকেই তারা ক্রমশ চলে গিয়েছে, মনের দিক থেকে তারা কখনোই সুস্থ থাকতে পারেনি শেষ পর্যন্ত। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরে গিয়ে কি বিপ্লব ছড়িয়ে আসলেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শুধু একটাই রিকোয়েস্ট, আপনাদের গলার স্বর হয়ে যখন আমরা আপনাদের জন্য প্রতিবেদন নিয়ে আসি, তখন একটু শুধু সমর্থন, শুধু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যদি আমাদের সমর্থন করেন, বিনা পয়সার নির্খরচায় সাবস্ক্রিপশনটা যদি আমাদের দেন, এটা আমাদের চ্যানেলের গ্রোথ বাড়ায়। তো আমি আপনাদের সামনে প্রথমে একটা ভিডিও দেখাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর সেই অগ্নিকন্যা নেই, তার ভিড় টানতে এখন পুলিশকে নাকানি চোপানি খেতে হয় যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ভিড় আনা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মঞ্চ খালি পড়ে থাকছে, তার কারণ হচ্ছে মানুষ একেবারেই তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গিয়েছে। স্বচ্ছভাবে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস মানে 50টি আসন পাবে কিনা এমন জায়গায় কার্যত পরিণত হয়ে গেছে। সেখানে দেখুন, আমি একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা একবার দেখে নিন, দেখে নিলেই বুঝতে পারবেন যে মোরাল রেসপন্সিবিলিটি বলে আসলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু অবশিষ্টাংশ রয়েছে কিনা আমি বলতে পারবো না। এই ভিডিওটা দেখলে আপনারাও এই প্রশ্ন তুলবেন। দেখুন। তোমরা কোথায় যাচ্ছ বাবু? তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে, তাই তো? মমতাকে দেখতে? আচ্ছা, বলো কোথায় যাচ্ছ, বলো কোথায় যাচ্ছ তোমরা, বলো। সিঙ্গিরে কারা যেতে বলেছে? স্যারেরা মমতার মিটিংয়ে। দেখলেন, স্কুলের বাচ্চাদের ভিড় বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলিতে নিয়ে আসা হয় স্কুল ছুটি
আজকে পাঠশালা বন্ধ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা রয়েছে। দেখে তো মনে হলো ক্লাস 6, 7, 8, 9 এরকমের বাচ্চারা তারা লাইন করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাষণ শুনবেন, যেখানে তিনি বলছেন যে আমাকে গ্রেপ্তার করতে হবে, আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি, কিংবা আমি গুলি খেতে পারি। এই ধরনের বক্তব্য কারদের সামনে বলছেন? বাচ্চা বাচ্চা ছেলেদের সামনে বলছেন। এবং এরা শুনলাম যে নালিকুল, বাণী মন্দির হাই স্কুলের বাচ্চারা এবং বিভিন্ন স্কুল থেকে নিয়ম করে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলিতে বাচ্চাদের ছেলে মেয়েদের নিয়ে যাওয়া হয়। কন্যাশ্রী বলে, এরা তো কন্যাশ্রী নয়, এরা যুবশ্রী, জানি না, নিয়ে গিয়ে এদের আলটিমেটলি মাথাটা খাবার কাজ আজ থেকে তৈরি, মানে প্রথম থেকেই শুরু করে দিয়েছেন তিনি। তো দেখুন, আমি আপনাদের সামনে দীর্ঘদিন ধরে এরকম বলে আসছি যে অতীতেরও যে সমস্ত পৃথিবী বিখ্যাত রাজনৈতিক নেতৃত্বরা যারা অনেকে কুখ্যাত হয়ে রয়েছেন, তারাও কিন্তু এই একই কায়দায় স্কুলের মধ্যে নিজেদের ছবি টাঙিয়ে রাখতেন, নিজেদের স্কুলের বাচ্চাদের রাজনীতির মধ্যে নিয়ে আসার একটা জোরদার চেষ্টা করতেন। এই ধরনের ঘটনারও আবারও দেখছি আমরা প্রতিধ্বনিত হচ্ছে এই সময়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তিনি মহারাষ্ট্রের অজিত পাওয়ারের মৃত্যুর সঙ্গে যে বললেন যে এটা তিনি সন্দেহ প্রকাশ করছেন যে 2 দিন আগে নাকি তিনি জানতে পেরেছিলেন অজিত পাওয়ার নাকি বিজেপি ছেড়ে পুরনো পার্টিতে, এনসিপিতে হয়তো ফিরে যাবেন বলে তিনি জানতে পেরেছিলেন। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া থেকে জানতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি সন্দেহ করছেন এর পেছনে কোনো একটা রহস্য রয়েছে। যদিও কি জানেন, যে তার কাকা, ঠিক আছে, যার সঙ্গে মূলত সংঘর্ষ অজিত পাওয়ারের, তার কাকা শরদ পাওয়ার পরিষ্কারভাবে বলে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেননি, বলে দিয়েছেন এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এত নির্লজ্জতা আপনি দ্বিতীয় কোনো ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতৃত্বের কাছে পাবেন কিনা সন্দেহ। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? Message of Ajit Pawar, Deputy Chief Minister. He died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he worked very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. শুনলেন, মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য বলছেন, যার সঙ্গে সব থেকে বেশি বিবাদ সেই অজিত পাওয়ার এবং তার কাকা শরদ পাওয়ার বলছেন যে এর সঙ্গে এটা পিওরলি একটা অ্যাক্সিডেন্ট, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং তিনি কোনো তদন্তের দাবি চাইছেন না, কিচ্ছু চাননি। শরদ পাওয়ার নিজের সব থেকে বেশি যার শত্রু, যার ঘর ভেঙে চলে গিয়েছিলেন, তিনি চাইছেন না। তাহলে বুঝতে পারছেন, যদি তার দলে ফিরে যাওয়ার কথা ছিল, তাহলে তার রাগ সব থেকে বেশি হওয়ার কথা ছিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আঙুলটা কার দিকে করলেন? বিজেপির দিকে কি করার চেষ্টা করলেন? তো যাই হোক, এটা তার ব্যক্তিগত একটা অভ্যাস, ফ্রয়েডিয়ান স্লিপ থেকে আসতে পারে। তো যাই হোক, এবার আপনাদের সামনে আমি মুখ্যমন্ত্রী আরো কিছু সিঙ্গুরের ঘটনাক্রমের আমি জিনিস দেখাবো বা বলবো, যেগুলো সত্যি আপনাকে অবাক করে দেবে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালীনতা বোধ তো দীর্ঘদিন ধরে বোধহয় ভুলে গিয়েছেন, এবং সেই কারণে এসআইআর হচ্ছে বলে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্ত্রীর টাইটেল কি তাই নিয়ে প্রশ্ন তুললেন। এমনকি গৃহমন্ত্রী অমিত শাহ তার টাইটেল কি সেই নিয়ে প্রশ্ন তুললেন। ভারতের প্রধানমন্ত্রীকে যদিও তিনি সম্মান জানালেন, বললেন সম্মান জানিয়ে আপনাকে প্রশ্ন করছি যে আপনার স্ত্রীর টাইটেলটা কি। আচ্ছা, আমরা সম্মান জানিয়ে কি এই একই প্রশ্ন করতে পারি অন্য কোনো রাজনৈতিক নেতৃত্বদের? সেটা করা কি সমীচীন হবে? তো যাই হোক, আমরা তো এই সমস্ত নোংরা কালচারে নামতে পারি না, কিন্তু আমাদের দুঃখ এখানটায় যে রাজ্যের প্রশাসনিক প্রধান সবকিছু পেয়েছেন, 15 বছর রাজত্ব করার সুযোগটা পর্যন্ত পেয়েছেন, তারপরেও এতটা নিম্নরুচির রাজনীতি কেন করতে হয়, এইটুকু শুধু বোধগম্য হয় না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। দেশটাকে শেষ করছে, মা বোনদের ডেকে পাঠাচ্ছে। যে মা বোনেরা বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে? জবাব দিতে হবে। আমি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন, মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন, জবাব তো দিতেই হবে। আপনার বউয়ের টাইটেল কি? তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবি সে চেঞ্জ করে, তাকে ডেকে পাঠাচ্ছেন, তাকে বাদ দিয়ে দিয়েছে। অ্যান্টি উইমেন, অ্যান্টি মহিলা,
দুই কি বলছে? শুনলেন? পৃথিবীর আর কোন রাজনৈতিক নেতৃত্বকে এরকম ব্যক্তিগত কুৎসিত আক্রমণ করতে হয় কিনা রাজনীতিতে টিকে থাকার জন্য আজ পর্যন্ত আমরা জানি না। আপনি ভাবতে পারেন যে ভারতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে কথা বলবেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি তৃণমূল কংগ্রেসের কট্টর সমর্থক হতে পারেন, কিন্তু আপনি এটা কল্পনাতেও আনতে পারবেন না যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই কাজটা কেউ করতে পারেন, কিংবা বিজেপির কোনো নেতা এই কাজটা করতে পারেন, এবং কোন রাজনৈতিক দল, রাহুল গান্ধীও করতে পারবেন না। এটা একমাত্র গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটি রাজনৈতিক দল করতে পারেন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তারা এত কুরুচিকর আক্রমণ করতে পারেন ব্যক্তিগত ইয়ে টেনে, যেটা অত্যন্ত অশোভনীয়। তো এই রাজনৈতিক মানে মানে সৌজন্যর শিক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে 15 বছর রাজত্ব হয়ে গেল, আর কবে তিনি করবেন আমি জানি না। ঠিক এইখানটাই আমি আপনাদের সামনে বলছি যে মুখ্যমন্ত্রী বারবার বলেন না যে আমি আমার জন্য কিছু ভাবি না, আমি তোমাদের জন্য ভাবি, পশ্চিমবঙ্গবাসীর জন্য ভাবি। মেয়র বারবার বলেন, যখন জেলে তাকে সিবিআই ধরেছিল, আর কি সিবিআই না ইডি না সিবিআই ধরেছিল, আমাকে কলকাতার জন্য, কলকাতার মানুষের জন্য কাজ করতে দিল না বলে কেঁদে ফেলেছিলেন। এই কিছুদিন আগে আনন্দপুরে এখনো পর্যন্ত পাওয়া খবরে আমার যতটুকু মনে হচ্ছে 19 জনের প্রাণ চলে গিয়েছে দগ্ধ অবস্থায়। তারা বাড়িতে ফোন করছেন যে আগুন লেগে গেছে, বেরোতে পারছি না, আর 15 মিনিটের মধ্যে আমরা ঝলসে মারা যাব। সেখানে দমকল মন্ত্রী পরের দিন আসলেন, ফিরহাদ হাকিম আসলেন কার্যত মানে 12-14 ঘন্টা পর। মুখ্যমন্ত্রী সেখানে যাননি পর্যন্ত। সেই মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার একজন রাজনৈতিক নেতার মৃত্যুতে ভয় পাচ্ছেন, অথচ তারই রাজ্যে মাত্র 1-2 দিন আগে 19 জন মানে মর্মান্তিক মৃত্যু হয়ে গেল। তারা দেখছে, তারা বুঝতে পারছে সময় হয়ে যাচ্ছে, 1 মিনিট করে সময় কমছে, তারা জীবন্ত পুড়ে মরে যেতে হবে। দমকল মন্ত্রী হাত বাড়ালেন না, মুখ্যমন্ত্রী শুধু হয়তো তখন প্ল্যান করছিলেন এদেরকে কত টাকা দেওয়া যায়, হয়তো তখনও তারা বেঁচে ছিল, তখন থেকেই হয়তো প্ল্যান হচ্ছিল যে কত টাকা দেওয়া যায় এদেরকে। এবং বলছেন যে দমকল মন্ত্রী যে তিনি প্রজাতন্ত্র দিবসে ব্যস্ত ছিলেন বলে যেতে পারেননি। আপনি বুঝতে পারছেন যে একজন রাজনৈতিক নেতার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে যাচ্ছেন। তার কারণ ক্লাসটা তিনি বুঝতে পেরেছেন যে রাজনৈতিক নেতার মৃত্যু, তিনি তার সঙ্গে সেই ব্যথাটাকে অনুভব করতে পেরেছেন। আর কমন মানুষের মৃত্যু তো গরু ছাগল থেকেও বা পিঁপড়ের মতো ব্যাপার ভাবেন। পিঁপড়ের মৃত্যু নিয়ে একটা মানুষ ভাববে কেন? এই যে পথ চলতে গেলে কত পিঁপড়ে পায়ের তলায় চাপা পড়ে মারা যায়, তা নিয়ে কি আপনি বাড়িতে বসে শোক প্রকাশ করেন নাকি? আমাদের রাজনৈতিক নেতাদের আজকালকার দিনে তাদের অভিব্যক্তিগুলো দেখে এমনটাই মনে হচ্ছে যে তারা মনে করে যে রাজনৈতিক নেতারাই, তাদের কলিগরাই শুধু মানুষ, তাদের কোনো ক্ষতি হলে, এর আগেও আমি একটি ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম আতঙ্কিত হতে দেখেছিলাম। আপনি দেখবেন যে মুখ্যমন্ত্রী অন্য রাজনৈতিক দলের নেতাদের বা ইডি রেড করলে বা সিবিআই রেড করলে সব থেকে আগে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবেন আপনারা তার ক্লাসের, অর্থাৎ তার সমকক্ষর ওই রকম ইন্ডিজোটের বিজেপির কেউ হলে তিনি শোক প্রকাশ মানে অতটা তিনিও বিহ্বলিত হন না। এই তো খগেন মুর্মুকে মুখ ফাটিয়ে দেওয়া হলো, মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট দেখেছিলেন তো, তিনি ওইখানে দুঃখ প্রকাশের কোনো জায়গা নেই, মানে সেগুলো অতটা ভেতর থেকে না, কিন্তু এগুলোতে তিনি আতঙ্কিত হয়ে যান। এই ঘটনাগুলো তিনি আতঙ্কিত হন, অথচ তারই রাজ্যে মাত্র কয়েকদিন আগে এই যে এতজনের প্রাণ চলে গেল, মুখ্যমন্ত্রীর কিচ্ছুটি, শুধু হয়তো জানি না প্ল্যান করছিলেন, বললাম না যে কত টাকা দিলে ঘটনাটিকে চাপা দেওয়া যাবে আপাতত। আমি ঠিক এই জায়গাটায় মুখ্যমন্ত্রীর এই আচরণের জন্য তার কাছ থেকে সরে যাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তার প্রমাণ একটা দেখালাম যে স্কুলের বাচ্চাদের টেনে নিয়ে যেতে হচ্ছে। আর এবার আপনাদের দেখাবো যে স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাওয়ার আগের দিন থেকে কড়া কড়া নির্দেশ আসছে যে তোমাদের প্রত্যেকটি গ্রুপ থেকে, মানে ধরুন ওদের 3-4 জন করে গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকে 2 জন বা 3 জন করে যেতেই হবে, এবং যদি কেউ না যাও তাহলে কিন্তু পরের বার কোনো কাজ পাবে না বলে হুমকি ফোন আসছে, এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যেতে। শুনুন শুভেন্দু অধিকারী সেই অডিও যেটা পাবলিশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, সেটা শোনাবো, শুনুন। সকল বিএলটিদেরকে গুড মর্নিং। বলছি একটা সরকারি প্রোগ্রাম আছে, বিডিও সাহেবের অর্ডার, তো প্রত্যেকটা বিএলটিকে আমাদের দিক দিয়ে বলছি, প্রত্যেকটা বিএলটিকে আগামী বুধবার সিঙ্গুরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন একটা সরকারি প্রোগ্রামে। কালকে বিডিও সাহেব ডেকে মিটিং করেছেন এবং আমাদেরকে বলেছে যে মানে এসএসজি গ্রুপের মেয়েদেরকে যেতে হবে।
ঠিক আছে, তাই আমি প্রত্যেকটা বিএলটিকে বলবো কোনো অজুহাত না দেখিয়ে এবং প্রত্যেকটা বিএলটি প্রত্যেকটা দল থেকে তোমরা তোমাদের দল থেকে অন্তত 2-3 জন করে নিয়ে জয়রামপুরে চলে আসবে 9:30টার মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা বিএলটিকেই বলছি যেতে হবে। আর যে বিএলটি যাবে না, মানে এখানে তো যাওয়ার কোনো যাব না বলে কোনো তো প্রশংসা নেই। যদি যে বিএলটি যাবে না বলবে সেই বিএলটির নাম আর ফোন নাম্বার আমি কিন্তু বিডিও সাহেবের কাছে দিয়ে আসবো লিখিত করে। ঠিক আছে, আর আগামী দিনে কোনো ট্রেনিং যে কেন দিদি আমাদেরকে দেয়নি বা কেন দেবে না দিদি, এই রকম কাজকর্ম কেন হয়নি দিদি, তার কৈফিয়ত বিডিও সাহেবের কাছ থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তাই প্রত্যেকটা বিএলটিকে বলবো বিএলটি মানে আমি চাইছি যে আমার এখানে 25-26 জন বিএলটি আছো। ঠিক আছে, এই 26টা বিএলটি তার দল থেকে 2 জন করে বা 3 জন করে অবশ্যই নিয়ে আসবে, আর সেই বিএলটিকেও যেতে হবে। ঠিক আছে, বিএলটি, আইটিসিআরপি, এসআইএসডি, এফএল, যে সমস্ত মানে আমার 26টা সব রকম মিলিয়ে আমার 26টা পানিমিত্রা, আমার সব রকম মিলিয়ে 26টা বিএলটি আছে। সব বিএলটিদেরকেই যেতে হবে এবং তাদের দল থেকে 2-3 জন করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাদের দায়িত্ব। শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব কিচ্ছু লাগতো না, শুধুমাত্র মানুষের কথার আওয়াজের সঙ্গে তার কথার আওয়াজ একসময় মিলে যেত। তিনি যেখানে যেতেন সেখানে মানুষ পিল পিল করে যেত, তাকে এইসবে করার প্রয়োজন হতো না। সেই মুখ্যমন্ত্রীর আজকে দশা দেখুন, স্কুলের বাচ্চা দিয়ে মিছিল মিটিং ভরাতে হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের আগের দিন থেকে, আমি তো শুধু 2-1টা শুভেন্দু অধিকারীরা জোগাড় করেছেন, এরকম কত জায়গা থেকে হুমকি মেসেজ এসেছে, কিংবা এটা তো হুমকি কার্যত, যে না গেলে পরে আমাকে বলো না যে কেন আমি কাজ পেলাম না, কেন আমার এটা আসলো না, পরে আমাকে বলো না। মানে এটা তো পরিষ্কারভাবে একটা হুমকি দিচ্ছে যে না গেলে তুমি কিছু পাবে না। মানে এইভাবে আরো কত কত জায়গায় এটাকে ছড়ানো হয়েছে বলতে পারবো না। এবার আপনারাই ভেবে দেখুন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল উপচে পড়তো একটা সময়, সেই মুখ্যমন্ত্রী সভাস্থলে ভিড় বাড়ানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। এই 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 পুরো পরিস্থিতিটা দেখে আস্তে আস্তে মাঝে মাঝে একটা সাম্রাজ্য পতনের করুণ ইতিহাসের রচনা কিন্তু শেষের অধ্যায়টা লিখতে শুরু করে দিয়েছে ইতিহাস, সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারছি। আপনারা প্রত্যক্ষ করুন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই জার্নিটা যে শুরু হয়েছে না, এই এত অত্যাচার এত অনাচারের পর এই যে জার্নিটা, এইটা প্রত্যক্ষ আমাদের করতে হবে। তার কারণ এত জ্বালা এত যন্ত্রণা, সেগুলো কিভাবে একটু 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 করে সময়ের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে, কোনো মানুষের কিচ্ছু করার হয়তো প্রয়োজন পড়বে না, প্রাকৃতিক নিয়মে, একেবারেই মানে কালের নিয়মে বলতে পারেন, প্রাকৃতিক নিয়মে বলতে পারেন, কিংবা জুডিশিয়ারি নিয়মে, ভারতের গণতান্ত্রিক নিয়মে, সেইগুলোর পতনটা কিভাবে হবে শুধু একটু একটু করে পর্যবেক্ষণ করুন। এবং পর্যবেক্ষণ করার পর ভারতবর্ষের আর যারা রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন তারা প্রত্যক্ষ করুন যে রাজনীতি করা মানে কিন্তু এই রকম ভাবে রাজনীতি করা নয়। রাজনীতি করা মানেই হচ্ছে মানুষকে ঠকিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে, তাদের কাছ থেকে চাকরি দেব বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে মাসে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দেওয়ার নাম রাজনীতি বলে না। রাজনীতি মানে উল্টো, আপনি 1000 টাকা যদি নিতে চান, 1000 টাকা করে মানুষের কাছ থেকে নিয়ে মানুষকে চাকরির জন্য 30,000 টাকা বা 40,000 টাকা চাকরির সংস্থান করে দেন, তবুও সেটাকে রাজনীতি তবুও বলা চলে আর কি। কিন্তু উল্টো কেসটা যেটা করছেন, সেটা আজকালকার দিনে যে মানুষকে গরু এবং গাধার সঙ্গে মানে আপনারা ভাবার চেষ্টা করছেন। একটা ভোটার তো দীর্ঘদিন ধরেই ভাবতেন, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যে সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা কি লিখে দিল সেটাই গোটা ভারত পশ্চিমবঙ্গের মানুষ খেয়ে নেবে, আজকের দিন সেটা আর নেই। আর সেই কারণেই আপনাদের সমর্থনটা আমাদের প্রয়োজন, তার কারণ আপনারাই আমাদের স্তম্ভ, আপনারাই আমাদের গলার আওয়াজ হয়ে তুলতে অনুপ্রেরণা যোগান। আপনাদের প্রত্যেকটি কমেন্ট এখন ইউটিউবে এআই এর মাধ্যমে আমরা সামারাইজ করতে পারি যে আপনাদের প্রত্যেকের চাহিদা কি, আপনারা কোন লাইনে কথা বলতে চাইছেন, আপনাদের আমার কাছে থেকে এক্সপেকটেশন কি, এবং সেই তথ্যগুলো কোথাও না কোথাও আইপ্যাকের মতো সংস্থাগুলো কোথাও না কোথাও সেগুলো কালেক্ট করে বোঝার চেষ্টা করছে যে পালসটা কোন দিকে। তাই আপনাদের বলি, আপনারাও যেখানে থাকুন, যেখানেই থাকুন, সেখান থেকে বসে কন্ট্রিবিউট করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার মতো ভিড় করে আপনাদের যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু বাড়ির মধ্যে বসে যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলের রিচটাকে একটু, আপনাদের মধ্যে অনেকে লিখছেন যে আপনাদের মতো আরো বেশ কয়েকটা চ্যানেল আসা উচিত, কিন্তু নিশ্চয়ই উচিত, আগামী দিনে আসবেও ডেফিনেটলি। কিন্তু এই চ্যানেলগুলো আমরা তো আর পাঙ্গা দিতে পারি না এবিপি আনন্দের সঙ্গে।
JBP আনন্দের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও এখনো রিচ করিনি। তো সেই কারণে আপনাদের সমর্থন যদি আমরা না পাই, আপনারা যদি মানে অ্যাক্টিভলি একটু সমর্থন না করেন, তাহলে তো আমাদের অগ্রগতি কোথাও একটা গিয়ে থেমে যায়। যে কথাগুলো সংবাদ মাধ্যমের বলা উচিত, যারা বললে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা তৈরিই হতো না, যে সমস্ত মিডিয়ারা আজকে কথা বললে আমরা তৈরিই হতাম না, তারা কথা বলা বন্ধ করে দিয়েছে বলে প্রকৃতির নিয়মে আমাদের মতো লোকজন কন্টেন্ট ক্রিয়েটাররা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের মতো একেবারে যারা শুনতে চান এই রকম শ্রোতা পাওয়ার জন্যই কিন্তু আমরা তৈরি হয়েছি। তাই আপনাদের সমর্থনটা একেবারেই প্রথম দিন থেকে যেমন পেয়ে এসেছি, সেটা কিন্তু অ্যাক্টিভলি আমার চাই। যে যেভাবে করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে বিভিন্ন ওয়ে আছে আপনি কিভাবে আমাকে হেল্প করতে পারেন, সমর্থন করতে পারেন, তার প্রত্যেকটি ওয়ে রয়েছে। টাকা দিয়েও সমর্থনের উপায় রয়েছে, আবার টাকা ছাড়াও সমর্থনের উপায় রয়েছে। যেমন টাকা ছাড়া আমার দরকার নেই, আমি কারোর কাছে আবেদন করি না, দরকার নেই, শুধু সাবস্ক্রিপশন করে দিন। সাবস্ক্রিপশন করলে এই সংখ্যাটা আমাকে তো 1 মিলিয়নে পৌঁছাতে হবে কোনো একটা দিন, মানে সেটা জানি না সেটা 10 বছর লাগবে কিনা আজ থেকে। তো যত বেশি সংখ্যক মানুষের গলার স্বর হয়ে পৌঁছাতে পারবো, তত আপনাদের বক্তব্যগুলো পৌঁছে দেব আরো 10টা লোকের কানে। এটাই আমাদের প্রার্থনা। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।